নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। এখন বিশেষ করে শীতকালে খেতে খেতে বা মাঠে মাঠে আমরা কিন্তু নানা ফসলের চাষ দেখতে পাই, সুদৃশ্য চাষ দেখতে পাই। যেমন আমরা এখন একটু গ্রাম বাংলার দিকে গেলেই সর্ষে ক্ষেত একদম ভরিয়ে রয়েছে দেখতে পাবো। মানে সর্ষের বোনার কাজ এবং অনেকটাই গাছ বড় হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্যমুখীর বোনার কাজ কিন্তু চলছে। হ্যাঁ, আমি আসলে তৈলবীজ নিয়ে আজকে কথা বলছি এবং বিশেষ করে আমরা আজকে কথা বলবো সূর্যমুখী চাষ নিয়ে। এবং রাঢ়বঙ্গে এবং অবশ্যই দক্ষিণবঙ্গে এই চাষ কিন্তু ক্রমবর্ধমান, বেশ ভালো পরিমাণে কৃষক বন্ধুরা উৎসাহের সঙ্গে করছেন এবং পুরুলিয়াতেও এই চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। আমরা আজকে স্টুডিওতে আলোচনা করব লাভজনক ফসল হাইব্রিড সূর্যমুখী চাষ এই নিয়ে, এবং এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। ডক্টর দেবজ্যোতি মহলানবী, সহকৃষি অধিকর্তা প্রশাসন, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, এবং আমার ঠিক পাশেই রয়েছেন মলয় মণ্ডল, সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু বিশেষজ্ঞ, ডায়মন্ড হারবার মহকুমা, দক্ষিণ 24 পরগনা। এবং অবশ্যই রয়েছেন আপনারা, মানে যারা আমাদের এই আলোচনার নিয়মিত দর্শক, তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন এবং ইউটিউবের মাধ্যমেও কিন্তু আপনারা এই আলোচনা উপভোগ করতে পারেন। আমি দেবজ্যোতিবাবু আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাইছি। এই যে সূর্যমুখী চাষ ক্রমশ আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে, তার চাষ, এর ভূমিকা এবং গুরুত্ব ঠিক কতখানি আমাদের সকলের জন্য এবং কৃষক বন্ধুদের জন্য, শুরুতেই যদি একটু বলেন। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা প্রধানত 3 রকমের খাবার খাই। একটা হলো কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট, মানে স্নেহ জাতীয় পদার্থ। তো কার্বোহাইড্রেট সাধারণত আমরা চাল, গম, ভুট্টা এসবের থেকে পাই। আর প্রোটিন সাধারণত আমরা উদ্ভিজ্জ প্রোটিন, ডাল শস্য কিংবা মাছ, মাংস, ডিম, দুধ এসবের থেকে পাই। কিন্তু ফ্যাটটা সেটা আমরা মূলত স্নেহ জাতীয় পদার্থ, মানে তেল। এবার সেই তেল বললেই প্রথমে আমাদের যেটা মনে হয় যে বিভিন্ন রকমের তৈলবীজ, মানে সর্ষের তেল, সূর্যমুখী তেল কিংবা সয়াবিন তেল ইত্যাদি, যেগুলো খুব বহুল প্রচলিত। এবারে প্রয়োজনীয়তাও আমাদের প্রত্যেক দিনের জীবনেই আছে। যেমন একজন অ্যাডাল্ট, মানে একজন প্রাপ্তবয়স্ক লোক, তার প্রতিদিন গড়ে 30 গ্রাম করে তেলের প্রয়োজন। একদমই। তো সেই হিসাবে চাহিদা আমাদের সব সময় রয়েছে। আমাদের তেল শুধু আমাদের খাবারের জন্যই প্রয়োজন তা নয়, এছাড়াও বিভিন্ন শিল্পে, যেমন ধরুন বনস্পতি শিল্প, ওষুধ শিল্প, প্রসাধন, রং, বার্নিশ, কালি, এই সমস্ত নানান রকম শিল্পে এই সূর্যমুখী তেল কিংবা তেল জাতীয় যে সমস্ত আমাদের আরও যে সমস্ত তৈল জাতীয় ফসল, সেগুলোর থেকেও আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা পাই। এবং আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো চলছে। অর্থাৎ তেলের গুরুত্ব তো কোনোভাবেই মানে অস্বীকার করা যায় না। এবং স্বাস্থ্যের দিক দিয়েও বোধহয় আমরা আরও বেশি সচেতন হয়েছি আগের থেকে। এবং এই যে তুলনামূলক অপ্রচলিত তেলের যে সোর্সগুলো, মানে সূর্যমুখীর তেল যেরকম, যার মধ্যে একটা তিলের তেলও অনেকে ব্যবহার করছেন, সেগুলোর চাহিদাও মনে হয় দিন দিন বাড়ছে। হ্যাঁ, এটা আমরাও দেখেছি যে অনেক বছর আগে সূর্যমুখীর সেরকম একটা বহুল প্রচলন ছিল না, এবং কৃষক বন্ধুরা তারা প্রথম যারা চাষটা করেছিলেন তাদের মনে একটু দ্বিধা সংশয় ছিল যে সূর্যমুখী তেলটা আদৌ খেলে কতটা শরীর ভালো থাকবে, কতটা খারাপ থাকবে। কিন্তু এখন ডাক্তারবাবুরাই বলছেন যে সূর্যমুখী তেল খেলে হার্টের, যে তেল জাতীয় পদার্থ বেশি খেলে হার্টের উপরে যে কুপ্রভাব, সেটা সূর্যমুখী তেলে অনেক কম হবে। সেই জন্য এর চাহিদা বাড়ছে এবং এর দামটাও বেশি।
মানে এর বাজার মূল্যটা আমরা এক কথা বলতে পারি অনেক বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, বাজার মূল্যটা অনেক কৃষক বন্ধুদের জন্য একটা জরুরি বিষয় আর কি। আমরা অবশ্যই সেই বিষয়ে আসবো বাজার মূল্যের প্রশ্নে, কিন্তু আপনার কাছে সরাসরি যাবো মলয় বাবু। সেটা হচ্ছে এই যখন একজন কৃষক বন্ধু চাষ করবেন তার প্রথমেই যেটা প্রশ্ন আসে তার কাছে যে জাত, উন্নত জাতের প্রশ্ন, এবং এই সূর্যমুখী বোনার সময়টাও খুব গুরুত্বপূর্ণ। মানে একটু যদি দেরি করে এটা বোনা হয় তাহলে বোধহয় সেই ঝড়ঝঞ্ঝার কবলে গিয়ে যখন ফসল তুলবেন কৃষক বন্ধু সেই সময়টা গিয়ে পৌঁছবেন, এবং সেই জায়গাটাও বোধহয় একটু লক্ষ্য রাখার বিষয় রয়েছে। আপনি যদি একটু বলেন গোটা ব্যাপারটা। এখন আমাদের সূর্যমুখীর চাষ সাধারণত আমরা রবি সিজনে করে থাকি, এবং রবি সিজন বলতে আমি সময়টা যেটা বলবো যে ডিসেম্বরের 15 থেকে আপনার জানুয়ারির 15, এটাই হচ্ছে সবচেয়ে আইডিয়াল সময় আমাদের সূর্যমুখী চাষ করার ক্ষেত্রে। একটু লেট হলে আপনি যেটা বললেন যে এটা সাধারণত সূর্যমুখীটা ওই কালবৈশাখীর কবলে পড়ে, ফলে হারভেস্টিংয়ের একটা সমস্যা হয় এবং ফসলের একটা ক্ষতির সম্মুখীন হয় চাষিরা। এখন আমাদের জাতের প্রসঙ্গে বলতে গেলে আমাদের বাজারে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর হাইব্রিড জাত এসে গেছে, এবং বিশেষ করে যে জনপ্রিয় জাত যেগুলো সেগুলো আমি বলবো, যেমন হচ্ছে প্যাক 36, তারপরে কেবি SR1, কেবি SR 53, কেবি SR 83। তা এই জাতগুলো কিন্তু খুবই সুন্দর এবং এদের তেলের পার্সেন্টেজটাও অনেকটা বেশি হয় এবং চাষিদের মধ্যেও খুব জনপ্রিয়। আমরাও দেখেছি এর ফলন ক্ষমতাও অনেকটা বেশি, প্রায় বিঘেতে প্রায় এটা আপনার হচ্ছে 200 থেকে 300, 350 পর্যন্ত এরকম কেজি এরকম ফলন দেয়। তাই এই জাতগুলো যদি চাষিরা চাষ করেন তাহলে কিন্তু ওনারা ভালো ফলন পাবেন। আচ্ছা, অবশ্যই ভালো ফলন পাবেন। ফলনের প্রসঙ্গ যখন এলো, আমি দেবজিৎবাবু সরাসরি আপনার কাছে আসব যে এই যে সূর্যমুখীর ফলন এবং তার সময় এবং তার সঙ্গে লাভ ক্ষতির একটা বড় অঙ্ক কিন্তু জুড়ে রয়েছে। এটা নিয়ে যদি আজকের বিষয়বস্তুটা আমরা সেই জায়গায় রেখেছি যে এই হাইব্রিড সূর্যমুখী চাষ এবং লাভজনক ফসল চাষ আর কি, যদি এই জায়গাটা একটু তুলে ধরেন আপনি। হ্যাঁ, আমার সহকর্মী বললেন যে উন্নত জাত যেগুলো এসেছে, ঠিকই উন্নত জাত আসাতে লাভের পরিমাণও বেড়েছে। একদমই উন্নত জাত আগামী দিনে হয়তো আরও আসবে। তো এই যে পিএসসি 36, কেবিএসএইচ 53, কেবিএসএইচ 78, কেবিএসএইচ 1, 44, এই সমস্ত জাতগুলো যেগুলো এসছে এগুলোর সময়কালটা মোটামুটি 85 থেকে 100 দিন কিংবা 105 দিন। আচ্ছা, তো এই সময়টার মধ্যে এই সূর্যমুখীর এই জাতগুলো এগুলো এমনভাবে তৈরি করা যে এগুলো কিছুটা লবণাক্ত জল কিছুটা সহ্য করতে পারে, কিছু মানে নোনা সহনশীল, অনেকটাই নোনা সহনশীল। তা বাদে হলো এতে জল লাগে কম, এমনিতেই তৈলবীজে একটু জল কম লাগে, এতেও জল কম লাগে। এর উৎপাদন ক্ষমতাটা ভালো। উৎপাদন ক্ষমতা বলতে বিঘেতে মোটামুটি 250 থেকে 300 কেজি এরকম এটার ফলনটা আসে। আচ্ছা, এবারে যেহেতু আমাদের বেশ সচেতনতাটা বেড়েছে যে আমরা সূর্যমুখী তেল খেতে চাই, আমাদের হার্টকে ভালো রাখতে চাই, তো এই সচেতনতা বাড়ার জন্য দামটাও বেড়েছে। আচ্ছা, এবারে চাহিদাও বেড়েছে। এবারে 300 কেজি যদি আমাদের ফলন হয় তাহলে আমরা দেখেছি যে সূর্যমুখীর এই দানার ভেতরে গড়ে 40% আমাদের তেল পাওয়া যায়। গড়ে অনেকটা পরিমাণ, অনেকটা ভালো পরিমাণ, বাদামের মতোই প্রায় 40% আমরা তেল পাই। আচ্ছা, তো বিঘাতে আমাদের যদি 300 কেজি যদি আমাদের ফলনটা হয় তাহলে আমাদের তেল পাওয়া যাবে 120 কেজি, মানে 40%। 300 কেজির 40% 120 কেজি। তাহলে 120 কেজি আমরা যদি 130 টাকা হিসেবেও যদি আমরা যদি ধরি গড়ে, তাহলে এখানে হচ্ছে 15,600 টাকা। আচ্ছা, তেলে। আচ্ছা, এবার তেলটা পাওয়ার পরে ভুসি থেকে যাবে। 300 কেজির মধ্যে আপনার 120 কেজি তেলটা বেরিয়ে যাওয়ার পরে আরো 180 কেজি থেকে যাবে। সেই 180 কেজিটা খোল হিসেবে ব্যবহার হবে, করা যায়, জৈব সার হিসেবে হবে আগামী দিনে ব্যবহার, কিংবা অনেক রকম গোখাদ্য হিসেবেও ব্যবহার হয়, নানান রকম ব্যবহার হয়।
তো সেটার দামও যদি আমরা 30 টাকা করে ধরি, ওই 180 কেজির দাম, তাহলে সেখানে আসে 5,400 টাকা। আচ্ছা, এবারে এই দুটোকে যোগ করলে আসে 21,000 টাকা। আর আমাদের বিঘেতে খরচ যদি আমরা 4,500 টাকাও ধরি প্রতি বিঘেতে, যদিও আমি একটু বেশি হয়তো ধরেছি, তাহলেও আমাদের বিঘে প্রতি নেট লাভ 16,500 টাকা আসে। মানে অনায়াসে সেটা 15,000-এর উপরে, 15,000-এর উপরে সেটা আসে। এই পরিমাণটা একেবারেই কম নয়। একেবারেই আমরা লাভ ক্ষতির আরো অনেক কথা শুনবো এই সূর্যমুখী চাষকে ঘিরে। একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, একটু শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার। 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 হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সূর্যমুখী যখন হয় টিয়া পাখির খুব অত্যাচার হয়, টিয়া পাখির হাত থেকে রক্ষা পাবো কি করে? আচ্ছা, আর সূর্যমুখীকে যে দেখেছে কিভাবে তুলতে হয়েছে সূর্যমুখীটাকে, সেই দুটো নিয়ে আলোচনা করলে খুব ভালো হবে। এটা আমরা পরে আমাদের আছে। আচ্ছা আচ্ছা, আপনি অবশ্যই শুনতে থাকুন। আমরা টিয়া পাখির এই বিপদ বলুন বা যাই বলুন, এই নিয়ে মানে সূর্যমুখী চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই আলোচনা করব এবং আপনার বিস্তারিত উত্তরও আপনি পাবেন, কাঙ্ক্ষিত উত্তর বিশেষজ্ঞরা দেবেন। তার আগে কৃষক বন্ধুদের জন্য এবং দর্শক বন্ধুদের জন্য কৃষি পরামর্শ। সর্ষে ও গম চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ। প্রাথমিক পর্যায়ে জাপ পোকা নিয়ন্ত্রণ করতে প্রতি একরে 8 সংখ্যক হলুদ আঠালো ফাঁদ লাগান এবং রাসায়নিকভাবে নিয়ন্ত্রণের জন্য থায়ামেক্সাথম 25% WG প্রতি 40 গ্রাম একর বা অ্যাসিটামিপ্রিড 20% ইসপি প্রতি 50 গ্রাম প্রতি একর 200 লিটার জলে গুলে স্প্রে করুন। সরিষার সাদা মরিচা রোগের সম্ভাবনা থাকতে পারে, নিয়ন্ত্রণ করতে মেটালাক্সিজিল 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করুন। ফুল এসে গেলে স্প্রে বন্ধ রাখুন। এবার দেখে নেব গম চাষ সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ। বর্তমান আবহাওয়ায় 21 থেকে 25 দিনের মাথায় হালকা সেচ প্রয়োগ করা যেতে পারে যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে। সেচ প্রয়োগের 3 থেকে 4 দিন পর চাপান সার হিসেবে নাইট্রোজেন প্রয়োগ করুন। কৃষকদেরকে গমের ফসল থেকে 30 থেকে 40 দিনের গাছে আগাছা পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, মালদা, পশ্চিমবঙ্গ। এবার আসছি পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের সবজির দরদামের চিত্র নিয়ে। বাঁধাকপি আলিপুরদুয়ার 1000 টাকা সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল এবং 800 টাকা সর্বনিম্ন মূল্য প্রতি কুইন্টাল। বারুইপুর 1900 টাকা সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল এবং 1700 টাকা সর্বনিম্ন মূল্য। দুর্গাপুর বাজারে 2250 টাকা সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য 2000 টাকা। ফুলকপি দিনহাটা বাজারে সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 1000 টাকা এবং সর্বনিম্ন মূল্য 800 টাকা। কল্যাণী বাজারে সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 1800 টাকা এবং সর্বনিম্ন মূল্য 1600 টাকা। তুফানগঞ্জ বাজারে ফুলকপির সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল 1150 টাকা এবং সর্বনিম্ন মূল্য 1050 টাকা। আপনারা শুনলেন বাঁধাকপি এবং ফুলকপির বাজার দর কয়েকটি নিয়ন্ত্রিত বাজারে। আমাদের মধ্যে আরেকজন দর্শক বন্ধু এই আলোচনায় উপস্থিত রয়েছেন, শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি পূর্ব বর্ধমান জেলার নেমাই থানার এক গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রশ্ন হচ্ছে যে এই ঋণপুরি আছে আমাদের এখানে নিম্নচাপে প্রচুর মানে ধান জমি বা রবি শস্য জমি সব জলে ডুবে গিয়েছিল। এখন আলু ফালু নষ্ট হয়ে গেছে। এখন সেই জমিতে কি আপনার এই মানে এখন মানে বাসের জো হয়ে গেছে চাষে, তো সেই জমিতে কি এখন মানে চাষ করা যাবে? আর জমিতে আর কি সার দিতে হবে না ওই সারে কি চাষ করা যাবে? আর যদি অন্য জমিতে করা হয় যেটা এখন সার দেওয়া হয়নি, সেই জমিতে কতটা করে সার দেবো, কতটা করে বীজ লাগবে এবং কতদিন সময় পর্যন্ত বোনা যাবে, কোন সময়, হ্যাঁ সেটা একটু জানলে খুব ভালো হয়। আর কি কি রাস্তা নির্বাচন করবো একটু বলবেন। আচ্ছা, সেটা কেমন ভাবে দেবো এটা একটু জানাবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনি টেলিফোন করবার জন্য। আমরা ইতিমধ্যেই অবশ্যই জাত নিয়ে আলোচনা করছিলাম, আপনি শুনে থাকলে সেটা নিশ্চয়ই শুনবেন এবং দেখবেন।
আমরা এই আলোচনায় আসছিলাম যে জমি তৈরির প্রশ্ন এবং বীজ বপন এই গোটা ব্যাপারটা, আপনি যদি এই উত্তরের সঙ্গে যদি একটু বলেন, এবং তারপরে আমরা অবশ্যই টিআর বিষয়টি আলোচনা করব। উনি যেটা বলছেন যে এখন উনি সূর্যমুখী চাষ করতে পারবেন কিনা, উনি অবশ্যই করতে পারবেন, এখনো টাইম আছে। আমরা বলেছি যে জানুয়ারির 15 পর্যন্ত সূর্যমুখী কিন্তু লাগানো যেতে পারে। আরেকটা জিনিস উনি বলেছেন যে ওনার জমিতে সার এক্সট্রা হবে দিতে হবে নাকি, যেহেতু উনি আগের জমিটা তৈরি করে রেখেছেন, মূল সার হিসেবে যদি উনি নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিয়ে থাকেন তাহলে আর সেরকমভাবে সার দেওয়ার দরকার নেই। আপনি সূর্যমুখী লাগানোর পরে যদি দেখেন যে আপনার গাছের গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, সেরকম অবস্থা বুঝে আপনি সেই রকম পরবর্তীতে আপনার কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি সারটা দিতে পারবেন। আপাতত আপনার সার না দিলেও চলবে, যেহেতু আপনি সারটা দিয়েছেন। এখন বোনার যে বিষয়টা হয়ে যাচ্ছে যে উনি কিভাবে বুনবেন বা কি করবেন, বোনার যেটা আপনার বলি যে সূর্যমুখী যে কোনো জমিতেই কিন্তু হতে পারে, কিন্তু সূর্যমুখীতে জমি তৈরির ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা আছে যে এটাকে কিন্তু একটু ডিপ প্লাইং করতে হয়। সাধারণত আমরা পাওয়ার টিলার দিয়ে দুবার যদি আমরা চাষ দিই সেটা সেই চাষটা ভালো হয়, এবং মাটির গভীরতা প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার মতো করতে পারলে সেটা ভালো হয়। মাটিটাকে জুড়জুড়ে করে নিতে হবে, এবং সেখানে যদি মাটির জো না থাকে তাহলে পরবর্তীতে আগে একটা ইরিগেশন দিয়ে হালকা নরম করে দিয়ে মাটিটাকে তারপরে আমরা চাষ করে নিয়ে জমিটাকে আমরা তৈরি করব। এবং এখানে আমরা যেটা বলি যে দূরত্ব যেটা আমরা করতে বলি যে 60 সেন্টিমিটার রো টু রো এবং 30 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা যদি একটা গর্ত তৈরি করি, মানে সারির দূরত্ব, আপনি সারির দূরত্ব 60 সেন্টিমিটার, এবং যেটা হচ্ছে যে গর্ত যেটা করতে হবে সেই গর্তের দূরত্ব কিন্তু 30 সেন্টিমিটার হবে। এবং এই যে গর্ত করে আমরা কিন্তু যে বীজটা দেবো সেটা সাধারণত বলি আমরা 2টো করে দানা আপনারা দেবেন, হাইব্রিড বীজ, এবং 2টো করে দানা দেওয়ার যে দূরত্বটা হবে বা যে গভীরতাটা যেটা হবে সেটা হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার এরকম গভীরে কিন্তু আমরা চারার বীজটা কিন্তু আমরা দেবো। এবং বীজটা বপন করার সময় বা মূল জমিতে যেহেতু উনি চাষ করে ফেলেছেন বা অন্যরা যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেবেন। জৈব সার যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে সূর্যমুখী চাষের যে গোড়া পচা যে রোগটা হয়, যেটা প্রায় চারা অবস্থা থেকে এবং পুরো সময়কাল পর্যন্ত যে কোনো সময় হতে পারে, এই রোগটা কিন্তু অনেকটা কম হবে। তাই মূল সার হিসেবে আপনারা চেষ্টা করবেন যতটা পরিমাণ বেশি পরিমাণে কিন্তু আপনারা জৈব সার দিয়ে চাষ করবেন। আচ্ছা, জৈব সারের প্রসঙ্গটা তার মানে দর্শক বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজের হার এবং বীজ শোধন এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, এবং অবশ্যই তার সঙ্গে যদি টিআর খাতটা আমরা আলোচনা করতামই, মানে টিআরকে হাত থেকে কি করে সূর্যমুখী রক্ষা করা যাবে যদি একটু বলেন। হ্যাঁ, টিয়া তো একটা সমস্যা নিশ্চয়ই। এবারে টিয়ার সমস্যার যেটা আমরা সমাধান দুভাবে হয়। একটা হলো জমির এক মাথা থেকে আরেক মাথায় গাছের উচ্চতা অনুযায়ী আমরা খুঁটি পুঁতে সেখানে যে রিল, সে যে রিল পাওয়া যায় চকচকে রিল, যেটা ওই ক্যাসেটের টেপের ওই জাতীয় রিল, ওই জাতীয় রিলকে একটুখানি একটু পাকিয়ে সেটাকে মানে খানিকটা অন্তর অন্তর দিয়ে দিতে হয়। দিয়ে দিলে তাতে টিয়া কম আসে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো কৃষকরা নিজেরাই উদ্ভাবন করেছেন যে অল্প ছোট ব্যাটারি চালিত খানিকক্ষণ বাদে বাদে একটা ড্রামের মতো একটুখানি আওয়াজ হচ্ছে, সেও একটা পদ্ধতি। একটা ড্রাম বসিয়ে দিয়েছে, সেটা ড্রাম ব্যাটারি দিয়ে চলছে, একটা নির্দিষ্ট সময় 1 মিনিট বাদে বাদে ড্রামটায় আওয়াজ হচ্ছে, সেটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে হয়। আর হলো নিয়মিত পর্যবেক্ষণ, সেটাও একটা ব্যাপার। তো টিয়া ওরকমভাবেই ইয়ে করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। টিয়া কমেও গেছে, তবুও যদি আসে আমরা কখনোই বলবো না যে টিয়া পাখিকে বিষ প্রয়োগ করে কিংবা বিষ টোপ দিয়ে মারা, সেটা আমরা কখনোই বলবো না। ওইভাবেই তাকে সরিয়ে রাখতে হবে। আর একটা ব্যাপার উনি যেটা বলেছিলেন যে আমি কি করে বুঝবো আমি ফসলটা পেকেছে, সেটা বোঝার একটাই উপায়, সেটা হলো যে প্রথম কথা সূর্যমুখীটা যখন হবে সেই সূর্যমুখীর যে দানাগুলোর রং প্রথম কথা কালো হবে, শক্ত হবে, 1 নম্বর। 2 নম্বর হলো সেই সূর্যমুখীর ফুলের সেই পাপড়িগুলো অনেক আগেই ঝরে যাবে। 3 নম্বর হলো যে ওই সূর্যমুখীর পেকে যাওয়ার লক্ষণ হিসাবে 3 নম্বর হলো ওই সূর্যমুখীর যে ফুলের পেছনে
দিকের অংশটা হলুদ রঙের হবে। আচ্ছা, রংটাও পেছনটা হলুদ রঙের হবে, আচ্ছা, সামনের দিকের যে দানাগুলো সেগুলো কালো হবে এবং ওই পাপড়িগুলো তার আগেই ঝরে যাবে। আর একটা নির্দিষ্ট সময় তো বললামই, 85 থেকে 100 দিন ফসলের যখন বয়স হবে তখনই তার উপযুক্ত সময় তার পেকে যাওয়ার, এবং সেটা সে ওই সময়টাতেই পাকবে, এমন নয় যে আগে পরে হবে। আচ্ছা। আর এবারে যেটা বলছিলেন যে বীজের পরিমাণ, বীজের হার এবং বীজের হার একদম সংক্ষেপে, আমাদের হাতে সময় খুব কম। বীজের পরিমাণ হলো হাইব্রিড বীজ 33 শতক বিঘেতে 650 গ্রাম যথেষ্ট। আচ্ছা, আচ্ছা। ওই আমার আগের মলয় মণ্ডল বিশেষজ্ঞ যিনি বললেন যে ওই সারি থেকে সারির দূরত্ব 2 ফুট, আর গাছের থেকে গাছের দূরত্ব বা চারার থেকে চারার দূরত্ব 1 ফুট। আচ্ছা, ওই হিসেব করলে ওই 650 গ্রাম হাইব্রিড বীজ যথেষ্ট, এবং বিঘেতে প্রায় 9000 গাছ জন্মাবে ওই হিসেবে। আর বিশোধন হলো থাইরাম, ক্যাপ্টান, ম্যাঙ্কোজেব এই জাতীয় যে সমস্ত বিশোধক আছে সেই সমস্ত বিশোধক আমরা প্রতি কেজি বীজে 3 গ্রাম করে দিয়ে অল্প একটু সামান্য জল, একটুখানি খুব সামান্য দিয়ে আমরা ভালো করে একটা টিনের পাত্রের মধ্যে ঢুকিয়ে ঝাঁকিয়ে নেব, তাহলেই কিন্তু বিশোধন হয়ে যায়। আচ্ছা, মনে হয় অনুখাদ্যের বিষয়টা যদি একটু বলেন সংক্ষেপে একদম। হ্যাঁ, অনুখাদ্য বিষয়টা এটা হচ্ছে যে আমাকে যেমন সারটাও যেরকম আমরা দিচ্ছি নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সেখানে ইউরিয়া যেরকম আমরা দিচ্ছি বিঘেতে প্রায় 23 কিলো, এবং ফসফেট আমাকে কিন্তু দিতে হচ্ছে প্রায় আমাকে 87 কিলো, এবং পটাশ দিতে হচ্ছে আমাকে 22 কিলো। এছাড়াও কিন্তু আমাকে অনুখাদ্যও দিতে হবে। আমাকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ফসফেট এবং পটাশ, ফসফেট যে আমি 87 কিলো বললাম এটা কিন্তু আমাকে মূল জমিতে দিতে হবে, এবং পটাশটাও কিন্তু আমাকে মূল জমিতে দিতে হবে। পটাশ যে 22 কিলোর কথা বললাম, কিন্তু নাইট্রোজেনটা আমাকে ভাগ ভাগ করে আমরা যেরকম দিচ্ছি, যেরকম আমরা মূল জমিতে দিলাম 10 কিলো বিঘেতে, এবং পরে আমি যখন কুড়ি অবস্থা এবং ফুলের অবস্থা তখন আমি 6 কিলো 6 কিলো করে দিয়ে দিলাম, এভাবে আমি দিচ্ছি। কিন্তু এর সঙ্গে কিন্তু আমাকে দিতে হবে অনুখাদ্য, এবং অনুখাদ্যর মধ্যে যেটা পড়ে যে ক্যালসিয়াম, সালফার এবং আরেকটা যেটা হচ্ছে বোরন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জিঙ্ক তো আছেই, এবং ক্যালসিয়াম যেটা আছে এ কিন্তু দানাকে হচ্ছে আমাকে পুষ্ট করতে সাহায্য করে, ফলে ক্যালসিয়ামটা আমাকে দিতে হবে। যদি আমি এবং সেটা অবশ্যই মানে সেটা জমির গুণ দেখে, জমির কি কন্ডিশন আছে সেই অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে এবারে ক্যালসিয়াম, ফসফেট, পটাশটা আমি যখন দিচ্ছি, এবং ক্যালসিয়ামটা যখন যদি আমি দিই, আমি যদি সারটা সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে দিই তাহলে কিন্তু আমার জমিতে আর সেরকম ক্যালসিয়াম না দিলেও চলবে। আচ্ছা, কিন্তু অন্য ফর্মে যদি আমি দিই তখন আমাকে ক্যালসিয়াম দিতে হবে। এবং তারপরে ক্যালসিয়ামের যে ভূমিকাটা আমি বললাম, এটা পুষ্ট করতে সাহায্য করে। এছাড়া সালফার যেটা আছে, সেই সালফারটা দিলে আমার তেলের পরিমাণটা বাড়ে দানাতে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে জিঙ্ক আমাকে দিতে হবে। আর হচ্ছে বোরন যদি আমি স্প্রে করি তাহলে কিন্তু আমার পরাগ মিলনে সাহায্য করে। যদি পরাগ মিলনটা ভালো হয় তাহলে আমার একটাতে আমার দানার সংখ্যা বেশি হবে, মানে একটা যে আছে সেখানে দানার সংখ্যাটা বেশি হয় আমাদের। তার মানে বোরন সহ এবং জিঙ্ক সহ বিভিন্ন অনুখাদ্যটা কিন্তু প্রয়োজনীয়ভাবে এই চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব নিয়ে রয়েছে। আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করব। আমরা স্টুডিওতে এতক্ষণ আলোচনা করছিলাম লাভজনক ফসল হাইব্রিড সূর্যমুখী চাষ। আপনাদের দুজনে এখানে এসে এতগুলো পরামর্শ আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার।